সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সবাই ভালো আছো। তো আমরা গত সপ্তাহে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব এই অংশের প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তা তোমরা সবাই ক্লাসটিকে শেয়ার করে দিতে পারো, তাহলে একই সাথে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটা দেখার সুযোগ পাবে বলে আমি মনে করছি। তো আমরা শুরুতেই কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে টপিকটা আজকে পড়তে যাচ্ছি সেটি হলো খনিজ লবণ পরিশোষণ। তো আমি এই ক্লাসটা করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই। তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা শুনবে। এই ক্লাসে প্রথম টপিকটা যদি তুমি না বোঝো তাহলে শেষ টপিকটা বুঝতেও তোমার সমস্যা হবে। এই কারণে আমি আশা করব যে তোমরা সবাই খুব ধৈর্য ধরে আমার সাথে থাকবে এবং আমরা এই ক্লাসটা সুন্দর করে শেষ করতে পারবো। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। আমাদের আজকে যে টপিকটা পড়বো সেটি হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। আমি গত ক্লাসে বলেছিলাম খনিজ লবণ পরিশোষণের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ, একটি হচ্ছে সক্রিয় পরিশোষণ। আসো আমরা শুরুতে জানার চেষ্টা করি যে এই সক্রিয় পরিশোষণ কাকে বলে এবং নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে। শুরুতেই আমরা একটু বলি যে তুমি যদি একটা ট্যাঙ্কি থেকে অনেকটা পানি নিচে নামাতে চাও তাহলে তোমার কিছুই করতে হবে না, খালি ট্যাঙ্কির যে নলটা আছে এটা খুলে দিলেই নিচে পড়ে যাবে। অর্থাৎ যেখানে পানির ঘনত্ব অর্থাৎ কোনো পদার্থের ঘনত্ব বেশি আছে সেখান থেকে নিচে এমনি এমনি চলে যাবে। কিন্তু তুমি যদি ওই ট্যাঙ্কিতে পানি তুলতে চাও তা তোমার নিচে একটা মোটর সেট করতে হবে, একটা বৈদ্যুতিক প্রবাহ চালনা করে একটা শক্তি প্রয়োগ করে তোমাকে ওই পানির ট্যাঙ্কিতে তুলতে হবে। ঠিক একইভাবে আমরা জানি একটা মূলের বাইরে যদি খনিজ লবণের পরিমাণ বেশি থাকে, ঘনত্ব যদি বেশি থাকে, এটাকে আমরা ধরছি বাইরের দ্রবণ। আর এই যে কোনো একটা জায়গায় যে কোনো একটা কোষকে আমরা বলি কোষ অভ্যন্তর। যেহেতু এখানে বাইরের দ্রবণে খনিজ লবণের ঘনত্ব অনেক বেশি আছে, সেহেতু কোনো বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া এই খনিজ লবণ বাইরের দ্রবণ থেকে ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ কোষের বাইরের পরিবেশ থেকে যে কোনো একটা কোষের মধ্যে প্রবেশ করবে, এরকম ভাবে এখান থেকে আস্তে আস্তে একটা কোষ থেকে একটা কোষে কোষান্তরে পৌঁছে যাবে। তো এইভাবে যদি পরিশোষণ হয়, অর্থাৎ কোনো বিপাকীয় শক্তির সাহায্য ছাড়া যদি খনিজ লবণ পরিশোষণ হয় তাহলে সেই পরিশোষণ প্রক্রিয়াকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই নিষ্ক্রিয় পরিশোষণ করতে গেলে এর সাথে কয়েকটা শব্দ জানতে হবে। এটা বিপাকীয় শক্তির দরকার হয় না, এটি ঘনত্ব নতিমাত্রার অনুকূলে ঘটে। ঘনত্ব নতিমাত্রা হচ্ছে ঘনত্ব যদি দুইটা দ্রবণে বা দুইটা মাধ্যমে ঘনত্ব যদি দুই রকম থাকে তখন সেটাকে বলা হয় নতিমাত্রা। আবার যদি একই রকম থাকে সেটাকে বলা হয় সাম্যাবস্থা। তা যদি ঘনত্ব নতিমাত্রার অনুকূলে অর্থাৎ ঘনত্ব যেখানে বেশি রয়েছে সেখান থেকে যদি কম ঘনত্বের দিকে যেতে চায় তাহলে এমনি এমনি চলে যেতে পারবে, এই ঘনত্বে চলে যেতে পারবে। এটা অ্যানায়নের ক্ষেত্রে যেমন সত্য, একইভাবে ক্যাটায়নের ক্ষেত্রে সত্য। এখানে বাইরে যদি অ্যানায়নের পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রে ভিতরে ওই অনুকূলে ভিতরে প্রবেশ করবে। এবং এই জায়গায় কোনো বাহকের সাধারণত কোনো বাহকের দরকার হয় না। অর্থাৎ যে পরিশোষণ প্রক্রিয়ায় খনিজ লবণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে অর্থাৎ বিপাকীয় শক্তির সাহায্য ছাড়াই প্রবেশ করে সেই প্রক্রিয়াকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ।
এইবার আমরা চলে যাব সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিশোষণ প্রক্রিয়া, সেটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। তো এই সক্রিয় পরিশোষণ ঠিক এর উল্টোটা। মনে করো যদি বাইরের দ্রবণে এই ধনাত্মক আয়নটা কম আছে, ভিতরে বেশি আছে, অর্থাৎ কম থেকে বেশির দিকে যেতে হবে, বা ভিতর থেকে বাইরেও আসতে পারে। এখন এখান থেকে যদি ভিতরে দিতে হয় তাহলে প্রথম হচ্ছে বিপাকীয় শক্তি দরকার হবে, দ্বিতীয় হচ্ছে এই কাজটা ঘনত্ব নতিমাত্রার প্রতিকূলে ঘটছে, কূলে বা বিপরীতে ঘটছে। একইভাবে এই জায়গায় বাহকের প্রয়োজন আছে। বাহক কি হতে পারে? বাহক হতে পারে এটিপি হতে পারে, বা যে কোনো বিপাকীয় শক্তি এখানে বাহক হিসেবে কাজ করবে। এইভাবে বিপাকীয় শক্তির সহায়তায় খনিজ লবণ যদি কোনো কোষের বাইরের অবস্থা থেকে ভিতরের অবস্থায় প্রবেশ করে তখন সেটাকে বলা হয় সক্রিয় পরিশোষণ। অর্থাৎ বিপাকীয় শক্তি সহযোগী যে পরিশোষণ হয় সেটিকে বলা হয় সক্রিয় পরিশোষণ। আশা করি আমরা এই সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ বুঝতে পারলাম। আমি খুব সংক্ষেপে আর একবার বলি যে পরিশোষণ প্রক্রিয়ায় কোনো বিপাকীয় শক্তির দরকার হয় না, সেটি নিষ্ক্রিয় পরিশোষণ, এবং যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে সক্রিয় পরিশোষণ। এইবার আমরা চলে যাব, তোমরা খাতায় লিখে ফেলো, লেখো নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতি সমূহ। নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতি সমূহ। তো আমরা জানি এখানে নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতির ক্ষেত্রে কয়েকটি মতবাদ রয়েছে। সেই মতবাদগুলোর আলোকে আমাদের এখন শিখতে হবে। নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতির মধ্যে যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলোর মধ্যে প্রথম যে মতবাদটি রয়েছে সেই মতবাদটি হচ্ছে ব্যাপন তত্ত্ব। প্রথম মতবাদ নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার প্রথম মতবাদ। আমি ছোট ছোট করে বলবো, তোমরা আস্তে আস্তে একটু করে খাতায় যদি লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম যেটা হচ্ছে সেটি হচ্ছে একটা হচ্ছে ব্যাপন তত্ত্ব বা মতবাদ। এই ব্যাপন মতবাদ হচ্ছে হোপ 1952 বা 1953 সালে এই মতবাদটি প্রবর্তন করেন। এই মতবাদ সব থেকে সহজ মতবাদ হচ্ছে এটা। এই মতবাদে বলা হচ্ছে, আমরা এটিকে যদি কোষ ঝিল্লি বলি, তার কোষ ঝিল্লি এটা হচ্ছে সেল মেমব্রেন। আমি আবারও বলি, এই ঘটনাটা আমরা এখানে যেমনটি বলেছিলাম যে একটা কোষের বাইরের থেকে ভিতরে যেভাবে প্রবেশ করে সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের দ্রবণ, একইভাবে এটা হচ্ছে ভিতরের দ্রবণ। এখন ব্যাপন আমরা শিখেছিলাম যে কোনো দ্রবণে আমরা যদি এখানে মনে করো, আমরা যদি এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়নের ঘনত্ব আমরা বাইরের দ্রবণে দেখি, ভিতরে অবশ্যই ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ব্যাপিত হবে, অর্থাৎ এই পটাশিয়াম বাইরের থেকে ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ যেখানে আয়নের ঘনত্ব বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেখানে প্রবেশ করবে। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ব্যাপন তত্ত্ব। সব থেকে সহজ যে প্রক্রিয়া সেটি হচ্ছে ব্যাপন তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব, এর পরের তত্ত্ব হচ্ছে আয়ন বিনিময় তত্ত্ব। তোমরা খাতায় লিখে ফেলো, এরপরে হচ্ছে আয়ন বিনিময় তত্ত্ব। 2 নাম্বারটা হচ্ছে আয়ন বিনিময় তত্ত্ব। আচ্ছা, একই কথা এখানেও প্রযোজ্য যে কিভাবে একটা কোষের বাইরের দ্রবণ থেকে ভিতরের দ্রবণে আয়নটা প্রবেশ করবে। এটি আমরা যদি বলি কোষ ঝিল্লি, তো বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে আয়ন বিনিময় মতবাদে বলা হচ্ছে যে ক্যাটায়ন গুলো, ওই হাইড্রোজেন গুলো যখন বাইরের থেকে ভিতরে প্রবেশ করবে, ঠিক, বা এটা যদি ভিতর থেকে বাইরে প্রবেশ করে, এর বিপরীতে পটাশিয়ামটা কি করবে? পটাশিয়ামটা
এটা বাইরের পরিবেশ থেকে ভিতরে প্রবেশ করবে। একইভাবে আমরা যদি বলি, আমরা বাইরের দ্রবণ থেকে যদি আমরা এই দুটি আয়নের ক্ষেত্রে আমরা দেখব যে এটা যদি কোষের ভিতর থেকে বাইরে প্রবেশ করবে, তাহলে ক্লোরাইড আয়নটা এখানে ভিতর থেকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আয়নের বিনিময় ঘটে, এটার সাথে এটার বিনিময় হচ্ছে, অর্থাৎ আয়ন বিনিময় হচ্ছে। এই ধনাত্মক, ঋণাত্মক বা অ্যানায়ন ক্যাটায়নের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এটি ঘটতে পারে। এইভাবে আয়ন বিনিময়ের মাধ্যমে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে এবং ভিতরের পরিবেশে থেকে বাইরের পরিবেশে আসে। অবশ্যই এখানে সেই একই কথা প্রযোজ্য, যেখানে ঘনত্ব বেশি আছে সেখান থেকে ঘনত্ব নতিমাত্রার অনুকূলে এটি ঘটবে। এরপরে আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা। 3 নাম্বার যে মতবাদটি আমাদের রয়েছে সেটি হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ডোনান একজন বিজ্ঞানীর নাম, এটি সম্ভবত সবগুলোতে সাল উল্লেখ করা নাই। তো এই ডোনান সাম্যাবস্থা, এই মতবাদে এফজি ডোনান বিজ্ঞানী বলছেন যে ঠিক একইভাবে এরকম ভাবে সেল মেমব্রেন থাকবে, এই সেল মেমব্রেনের বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে যাবে। তো ধরো যে আমরা এখানে কিছু এ মাইনাস অর্থাৎ অ্যানায়ন দিলাম, একইভাবে কিছু কে প্লাস, কিছু কে প্লাস, কিছু কে প্লাস, কিছু কে প্লাস দিলাম। এটা আসলে কি করলো, এই আয়নগুলো এই বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে চলে গেল। এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, একইভাবে কে প্লাস, কে প্লাস, কে প্লাস, কে প্লাস। তাহলে তোমরা দেখো যে এখানে 4টা অ্যানায়ন 4টা ক্যাটায়ন আছে, অর্থাৎ এখানে সমান আছে, সমান একটা সাম্যাবস্থা বিরাজ করছে। তো এইভাবে আসলে সে যাবে, কিন্তু এখানে এই ডোনান সাম্যাবস্থা মতবাদে বলা হচ্ছে যে এই কোষ ঝিল্লির ভিতরে কিছু ঋণাত্মক চার্জ থাকে, যেগুলো কখনো বাইরে থেকে ভিতরে আসবে না, এখান থেকে এখানে আসতে পারবে না। তাহলে এখান থেকে 4টা আয়ন গিয়ে কিন্তু সাম্যাবস্থা আনতে পারবে না। সেক্ষেত্রে কি হতে হবে, সেক্ষেত্রে ঠিক একইভাবে এই 3টাকে সাম্যাবস্থায় আনার জন্য, ঠিক এই সাম্যাবস্থায় আনার জন্য এখানে 3টা পটাশিয়াম প্রবেশ করবে। এখন দেখো সাম্যাবস্থা চলে আসে। তাহলে ডোনান বলছেন যে কোষ ঝিল্লির ভিতরের তলে কিছু ঋণাত্মক আয়ন থাকে, সেই ঋণাত্মক আয়নকে সাম্যাবস্থায় আনার জন্য অতিরিক্ত কিছু ধনাত্মক আয়ন যে এটাকে সাম্যাবস্থায় নিয়ে আসে। আর এই মতবাদকে বা এই পদ্ধতিকে বলা হচ্ছে ডোনান সাম্যাবস্থা। এরপরে সর্বশেষ আমাদের যে মতবাদটা সেটি হচ্ছে ব্যাপন তত্ত্ব। 4 নাম্বার মতবাদ হচ্ছে ব্যাপন তত্ত্ব। ব্যাপন তত্ত্ব হচ্ছে এরকম যে এটা 1955 সালে এই মতবাদটা প্রকাশ করা হয়। এটা সব থেকে সহজ মতবাদ। আমরা জানি যে উদ্ভিদ খুব দ্রুততম সময়ে যখন পানি এবং খনিজ লবণ পরিশোষণ করে, যেমন উদ্ভিদে যখন প্রচুর পরিমাণে প্রস্বেদন হয় তখন সে এই মূললোমের মাধ্যমে পানি শোষণ করে। আমরা জানি যে প্রস্বেদন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এখন সে যদি দেহের খুব বেশি পানি যদি বের করে দেয়, তাহলে অবশ্যই তার প্রচুর পরিমাণে পানি শোষণ করারও দরকার হয়েছে। তো এই পানি পরিশোষণ করার দরকার হয়। তো আমরা জানি এই মূলের অগ্রভাগ দিয়ে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ হয়। কিন্তু এখানে একটা অতিরিক্ত কথা, যে যদি এরকম অতিরিক্ত প্রস্বেদন যদি হয় তখন এটা ব্যাপক তত্ত্ব নয়, এটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। আমি এক্সট্রিমলি সরি যে এই মতবাদটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। এখন যখন অতিরিক্ত প্রস্বেদন হয়
তখন পানি পরিশোষণ ঘটে। এই পানির সাথে সাথে কিছু খনিজ লবণ ভিতরে প্রবেশ করে ফেলে। এই যে ব্যাপক পরিমাণে যখন পানি পরিশোষণ ঘটছে, তখন এই পানির সাথে আসলে কিন্তু খনিজ লবণ মূলের অগ্রভাগ দিয়ে যাওয়ার কথা, এটি মূল রুম দিয়ে যাওয়ার কথা না, কিন্তু তারপরেও এটি যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় ব্যাপক প্রবাহ মতবাদ। এরই সাথে সাথে আমরা নিষ্ক্রিয় পরিশোষণের যে 4টা মতবাদ রয়েছে সেটি আমরা শেষ করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্টগুলো দেখছি। যদি এই 4টা সব থেকে সহজ মতবাদ 4টা ছিল, এটা আমি আবারও বলে রাখি, তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার দাও, কারণ আমরা এই অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, যেটা কেউ পড়তে চায় না। সেই অধ্যায়ের সেই অংশের খনিজ লবণ পরিশোষণের সেই মতবাদগুলো আমরা এখন একটু আলোচনা করব। এই সক্রিয় পরিশোষণের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের মনোযোগ দিতে হবে। তোমরা খাতা কলম নিয়ে বসবে। এই 4টা মতবাদ একটু সহজ আছে, এটা তোমরা পারবে। আমি আশা করব যে এর পাশাপাশি যেগুলো আছে সেগুলো সময় তোমরা আর একটু মনোযোগ বেশি দেবে। তো আমি বলি যে সবসময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তুমি একটা বিষয় যদি তুমি পারো, তো অবশ্যই সেই বিষয়টা তোমার কাছে সহজ, কিন্তু তুমি ওই সহজ বিষয়টা যদি তুমি না পারো তাহলে কঠিন। তো আমি তোমাদেরকে আশা করব যে তোমরা এই খনিজ লবণ পরিশোষণের যে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো রয়েছে তুমি মনোযোগ দিবে। আশা করি এটা আর কখনো তোমার পড়তে হবে না, তুমি এরপরের থেকে সব সময়ই এটা পারবে। তো এই আশা রেখে আমি শুরু করব সক্রিয় পরিশোষণ। কেউ কেউ বলেছে স্যার ডোনান সাম্যাবস্থাটা একটু রিপিট করেন। স্যার নাম্বার 4টা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডোনান সাম্যাবস্থা হচ্ছে যে কোষ ঝিল্লির বাইরে থেকে ভিতরে থেকে বাইরে আয়ন যে সাম্যাবস্থা আনবে, কিন্তু কোষ ঝিল্লির ভিতরের তলে এরকম কিছু ঋণাত্মক আয়ন আছে যেটা স্থির এবং অব্যাপনযোগ্য। এখন যেহেতু এটাকে সরানো যাবে না, তখন ব্যালেন্স করতে হবে কিভাবে? বাইরের পরিবেশ থেকে এরকম 4টা ধনাত্মককে নিয়ে এসে এই যে ঋণাত্মকের সাথে ধনাত্মকের সাম্যাবস্থা চলে আসলো। অর্থাৎ এটাকে সরানো যাবে না বলেই বাইরের থেকে নিয়ে এসে এটাকে ঠিক করতে হবে। চলে আসি আমরা সক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণের প্রথম যে মতবাদটি রয়েছে তোমরা একটু লিখে নাও। সক্রিয় পরিশোষণের প্রথম মতবাদটির নাম হচ্ছে আয়ন বাহক মতবাদ। উল্লেখ্য, আমরা এখন যে মতবাদগুলো বলবো সব মতবাদগুলোই হচ্ছে বাহক মতবাদ। তো এই আয়ন বাহক মতবাদ আমরা যেটা পড়বো এখন 1 নাম্বার, সক্রিয় পরিশোষণের 1 নাম্বারটা হচ্ছে আয়ন বাহক মতবাদ। সক্রিয় পরিশোষণ 1 নাম্বার হচ্ছে আয়ন বাহক। সম্ভবত 1937 সালে ভ্যান্ডার হনার্ট 1937 সালে এই মতবাদটা উপস্থাপন করেন। আয়ন বাহক মতবাদে কি হচ্ছে, গুরুত্বপূর্ণ মতবাদের শুরু হচ্ছে এটা দিয়ে। তো এখানে তোমাকে দুটো শব্দ একটু আমি তোমাদেরকে আগে শিখে নিই। শব্দ দুটো তোমরা একটু রিপিট করো। একটা শব্দ হচ্ছে নতিমাত্রা, একটু আগে আমি বলেছিলাম নতিমাত্রা। আরেকটা শব্দ হচ্ছে সাম্যাবস্থা। কাকে নতিমাত্রা বলে, কাকে সাম্যাবস্থা বলে? আমরা যদি বলি যে এই কোষ ঝিল্লির বাইরে এই 4টা ধনাত্মক আয়ন আছে এবং এখানেও 4টা ধনাত্মক আছে, তাহলে বাইরের পরিবেশ এবং ভিতরের পরিবেশে সাম্যাবস্থা বিরাজ করছে। ধনাত্মক আয়নের সাম্যাবস্থা বিরাজ করছে। সাম্যাবস্থা ইংরেজি হচ্ছে ইকুইলিব্রিয়াম। বানানটা তোমরা একটু বই থেকে দেখে নিবে। যদি সাম্যাবস্থা হয়, সমান থাকে, তারপর সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এই শব্দটা কঠিন হলেও তোমাকে একটু মনে রাখতে হবে। নতিমাত্রা হচ্ছে যদি বাইরের পরিবেশে এবং ভিতরের পরিবেশে যদি কোনো ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, যদি
সমান না থাকে তখন সেটিকে বলা হচ্ছে নতি মাত্রা বা গ্রেডিয়েন্ট। এই দুটো জিনিস আমরা শিখে নিলাম, একটা হচ্ছে সাম্যাবস্থা আর একটা হচ্ছে নতিমাত্রা। যেহেতু এই প্রক্রিয়াটা হচ্ছে নতিমাত্রার বিপরীতে, অর্থাৎ যেখানে কম আছে সেখান থেকে যেখানে বেশি আছে সেখানে যাবে, এই কারণে অবশ্যই এই আয়ন পরিশোষণে অর্থাৎ বাহক অবশ্যই দরকার হবে। বাহক দরকার হবে। বাহক হতে পারে কি? বাহক হতে পারে এটিপি হতে পারে, বাহক হতে পারে কি একটা প্রোটিন হতে পারে, বাহক হতে পারে কি একটা লিপিড হতে পারে, বাহক হতে পারে কি একটা লিপোপ্রোটিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইভাবে এই বাহকের মাধ্যমে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে যাবে। আমি শুরুতে যেটা বলছিলাম যে যখন তুমি পানি নিচে থেকে উপরে তুলবে তখন তোমাকে কিছু ফোর্স, কিছু শক্তি, সেই শক্তিটাকে বলা হয় বিপাকীয় শক্তি। সেই বিপাকীয় শক্তি এখানে বাহক হিসেবে কাজ করে। যাই হোক, আমরা প্রথম আয়ন বাহক মতবাদটা শুরু করি। তো এই মতবাদে কিছু জিনিস বোঝার আছে, সেই বোঝার জায়গাগুলো যদি তোমার ঠিক হয় দেন তুমি পারবে। সেটা হচ্ছে যে আমরা একটা কোষ ঝিল্লি আঁকার চেষ্টা করি। এটি একটি কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির এটি হচ্ছে বাইরের দ্রবণ, এটি হচ্ছে কোষ ঝিল্লির দ্রবণ বা কোষাভ্যন্তর। আমরা আবারও বলি, আমরা এই খনিজ লবণ যখন কোষের বাইরের থেকে ভিতরের পরিবেশে যাচ্ছে, অর্থাৎ একটা কোষের বাইরে থেকে একটা কোষের ভিতরে যাচ্ছে, আমরা শুধু সেই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রটা আমরা এখানে দেখাবো। প্রত্যেকটা ক্ষেত্রে এই কোষ ঝিল্লির বাইরের দ্রবণ এবং ভিতরের দ্রবণ, আমাদের কাজটা হচ্ছে একটি বাহকের মাধ্যমে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে নিয়ে যেতে হবে। কিভাবে যাবে? তো আমি তোমাদেরকে আরো একটু জানার জন্য বলি, এই জিনিসগুলো বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই কোষ ঝিল্লির এই ভিতরের বাইরের দিকে এরকম একটু জায়গা থাকে, এই ভিতরের দিকে এরকম একটু জায়গা থাকে। এইটাকে বলা হয় বাইরের তল, এটাকে বলা হয় ভিতরের তল। এই বাইরের তলে এবং ভিতরের তলে এই জায়গা দিয়ে কিন্তু আয়নগুলো মুভ করতে পারে বা বাহকগুলো মুভ করতে পারে। কিন্তু এই যে জায়গাটা আছে এইটা হচ্ছে মুক্ত আয়ন চলাচলের জন্য অভেদ্য। এখন একটা আয়ন বা একটা অ্যানায়ন বা একটা ক্যাটায়ন এই বাইরের পরিবেশ তুমি ভিতরের পরিবেশে নিয়ে যাবে, এই বাইরের তলে মুভ করতে পারবে, চলাচল করতে পারবে, ভিতরে একবার ঢুকে গেলে সেখানেও চলাচল করতে পারবে, বা কোষের ভিতরে যেগুলো আছে সেগুলো এখানে ঢুকে চলাচল করতে পারবে। এই জায়গাটুকু তুমি কিভাবে নিয়ে আসবে? এই জায়গাটুকুর জন্য দরকার হবে হচ্ছে বিপাকীয় শক্তি বা বাহক। এখন কিভাবে? সেটা হচ্ছে আমরা ধরে নিলাম একটা ক্যাটায়ন এই বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে প্রবেশ করলো, এখানে ও এরকম একটা বাহকের সাথে যুক্ত হবে। এই যৌগটাকে বলা হয় বাহক ক্যাটায়ন যৌগ। এই যৌগটা তৈরি করে এ কি করবে? এ কিন্তু এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে। এ কি করবে? এখান থেকে নিয়ে চলে যাবে। এ বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে নিয়ে যাবে। নিয়ে দিয়ে কি করবে? ওই ক্যাটায়নটাকে সে কোষের ভিতরে প্রবেশ ছেড়ে দিবে। ওখানে যে আবার ওই যৌগটি বিভাজিত হবে। এই পুরো প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম জড়িত, এখানে যুক্ত হওয়ার জন্য এনজাইম জড়িত, এখানেও জড়িত। এরপরে কি হবে? এটা কি করবে? এই জায়গা থেকে ও কি করবে? ও এখান থেকে আবার এই বাহকটা কি করবে? আবার কোষের এই যে মুক্ত আয়ন যেখানে চলাচলের অবৈধ জায়গা দিয়ে আবার বাইরের তলে চলে আসবে। তাহলে এই বাইরের দ্রবণ থেকে এইভাবে অ্যানায়নটা, এই ক্যাটায়নটা বাইরের পরিবেশ থেকে এই বাহকের সাহায্য নিয়ে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে গেল। এই জায়গায় যদি ক্যাটায়ন না হয়ে যদি অ্যানায়ন হয়, তা দ্বিতীয় পর্যায়ে কি করবে? বাহক অ্যানায়ন যৌগ তৈরি করবে। এই যৌগ ভিতরের তলে যে বিভাজিত হবে, এই অ্যানায়নটা বাইরের পরিবেশ থেকে এই ভিতরের পরিবেশে ছেড়ে দিয়ে আসবে। এই বাহকটা আবার পুনরায় এই জায়গা থেকে ঘুরে আবার এই পরিবেশে ফিরে আসবে। এটি হচ্ছে আয়ন বাহক মতবাদ। এখন তোমরা জানাও যে এটি তোমরা বুঝতে পেরেছো কিনা, যে প্রথম স্টেজ হচ্ছে বাইরে আয়ন থাকবে, দ্বিতীয় স্টেজ হচ্ছে বাইরের তলে এই
আয়ন, অ্যানায়ন, বাহক, অ্যানায়ন, যৌগ, কমপ্লেক্স একটা যৌগ গঠন করবে। এই যৌগ গঠন করে যৌগটা এখানে যে ভেঙে যাবে, অ্যানায়নটা বাইরে ছেড়ে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে এসে এটা আবার ফেরত যাবে। যেমনটা আমরা বলি যে আমরা যখন নতুন নতুন যখন কারো বিয়ে হয়, তো বিয়ের সময় কনে যখন তার শ্বশুর বাড়িতে যায়, আমরা জানি ওই কনের সাথে দাদি বা নানি বা আরো কেউ একজন যায়, যে ওই জায়গা থেকে এমনটা না যে সে একা একা যেতে পারবে না, কিন্তু তারপরে একজন সাপোর্টিং হিসেবে যায়, যে ওই বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে আসে, 3-4 দিন পরে উনি আবার আগের জায়গায় ফেরত আসে। এই ক্ষেত্রে কনেটা হচ্ছে অ্যানায়ন বা ক্যাটায়ন, আর যে নিয়ে গেল সে হচ্ছে এখানে বাহকের কাজ করবে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই মতবাদটা তোমরা বুঝতে পেরেছো কি না। এই মতবাদ আস্তে আস্তে কঠিন হবে, এক একটা থেকে এক একটা যখন যাব, এই জায়গাটুকু যখন বুঝবে, তোমার পরবর্তীটা বোঝা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তোমরা চেষ্টা করো, আমাকে জানাও যে তোমরা এই আয়ন বাহক মতবাদ বুঝতে পেরেছো কিনা। আমি একটু দেখছি। শিয়াক বলছে স্যার আরেকবার একটু বলেন। ও গড। মাহা বলছে হ্যালো স্যার। স্যার বাহকটা একটু, বাহকটা হইতে পারে, বাহক এখানে এটিপি হতে পারে, বাহক কোনো যৌগ হতে পারে, যে কোনো কিছু এই বাহকটা হতে পারে। এইবার আমরা পরবর্তী মতবাদে যাব। এই মতবাদটা এটার থেকে আরো একটু গুরুত্ব বহন করবে, সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তোমরা এই মতবাদটা খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে তোমরা এটা বোঝার চেষ্টা করবে, তাহলেই চলবে। খুবই ইম্পর্টেন্ট একটা মতবাদ, সেটা হচ্ছে যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তো যথারীতি আমরা এই মতবাদটার ছবিটা এখন এঁকে নেই। এটি হচ্ছে কোরঝিলি। আমাদের দেখাতে হবে কোরঝিলির বাইরে থেকে কিভাবে ভিতরে প্রবেশ করবে। এটি হচ্ছে বাইরের দ্রবণ, এটি হচ্ছে, এখানে আমরা কোরঝিলির আয়ন অবেদ্য অংশ, এগুলো আর ডিটেল বড় করে দেখালাম না। আমাদের মতবাদটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা মতবাদ। এখন আমি আগে ছবিটা এঁকে নিই। এডিপি প্লাস পিআই। আচ্ছা, এই মতবাদটা বুঝতে গেলে, এই মতবাদটা যদি তুমি সব সময় পারতে চাও, তাহলে তোমাকে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের ছবিটা। তা প্রথমে একটা শব্দ আমরা লিখে নিই ডান পাশে, একটা হচ্ছে প্রোটন পাম্প সৃষ্টি। প্রোটন পাম্প সৃষ্টি। এইবার কি হবে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি পয়েন্টগুলো একটু লিখে নেই। পিএইচ গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতিমাত্রা। তারপর হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স, তারপর হচ্ছে বাহক প্রোটিন সক্রিয়, তারপরে হচ্ছে
ক্যাটায়ন পরিশোষণ, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমরা এই পয়েন্টগুলো একটু লিখে ফেলো, আমি তোমাদের জন্য 2 মিনিট সময় দিলাম। এই পয়েন্টগুলো তোমরা একটু লিখে ফেলো। এই পয়েন্টগুলো যদি না লেখো তোমরা পারবে না। আমি তোমাদেরকে আবারও আরেকবার বলি যে একটা প্রশ্ন পারতে গেলে কিছু আউটলাইন তোমাকে মাথায় রাখতে হয়। এই আউটলাইন যদি তুমি মাথায় না রাখো তা তোমার পক্ষে কখনোই এই প্রশ্ন পারা সম্ভব হবে না। তো আউটলাইনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটন পাম্প সৃষ্টি, 2 নম্বর হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট, 3 নম্বর হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তারপরটা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স, তারপর হচ্ছে বাহক প্রোটিন সক্রিয়, তারপর ক্যাটায়ন পরিশোষণ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমরা একটু খেয়াল করো, এই ভিতরের তলে ভিতরের পরিবেশে যখন এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট তৈরি হবে তখন এই হাইড্রোজেনগুলো ভিতরের পরিবেশ থেকে বাইরের পরিবেশে চলে আসবে। এটিকে বলা হয় প্রোটন পাম্প। সহজ কথা, যে শক্তি নির্গত হবে এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট যখন তৈরি হবে, সেই শক্তি যখন ভাঙবে তখন আরো জৈব রাসায়নিক ঘটনাগুলো ঘটবে। তখন কি হবে, এই ভিতর থেকে আস্তে আস্তে বাইরে চলে আসবে। এটা যখন চলে আসবে তখন এই ভিতরে পিএইচ এর মান কমে যাবে, আর এই বাইরে পিএইচ এর মান কমে যাবে, আর ভিতরে হচ্ছে পিএইচ এর মান বেড়ে যাবে। যেহেতু এই পাশে কমে যাবে, পিএইচ এর মান কমলে অবশ্যই এই পাশে বেশি থাকবে। আবার এই ধনাত্মক চার্জ এই বাইরের পরিবেশে বেশি থাকবে, অবশ্যই যেহেতু একটা ধনাত্মক চার্জ বাইরের পরিবেশে আছে, চার্জ এখানে কমে যাবে। তাহলে তোমরা একটু দেখো, আমি একটা শব্দ তোমাদেরকে বলেছিলাম গ্রেডিয়েন্ট। তাহলে যেহেতু ভিতরে পিএইচ বেশি, বাইরে পিএইচ কম, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট, অর্থাৎ পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হলো। আবার বাইরে পিএইচ ওই চার্জ হচ্ছে পজিটিভ, ধনাত্মক চার্জ বেশি, ভিতরে কম, তাহলে এই দুটোকে আমরা বলবো একসাথে, এই দুটোকে আমরা একসাথে বলতে পারি, এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই পিএইচ গ্রেডিয়েন্ট এবং পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এই 2 ধরনের এনভায়রনমেন্ট যখন তৈরি হবে তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স, একটা শক্তি তৈরি হবে। সেই শক্তির প্রভাবে কি হবে, ক্যাটায়নগুলো, এই শক্তির ফলে এই যে পটাশিয়াম বা ক্যাটায়নগুলো কি করবে, এই বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে যাবে। কি হবে, এই বাহক প্রোটিনের সাহায্যে নিয়ে। আমি প্রথম থেকে আবারও রিপিট করি, প্রোটন পাম্পের চেয়ে ভিতরের তলে এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট যখন তৈরি হবে তখন এইগুলো হাইড্রোজেনগুলো ভিতর থেকে বাইরে চলে আসবে, সেটিকে বলা হচ্ছে প্রোটন পাম্প। এই হাইড্রোজেন যখন এখানে চলে আসলো, একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি করলো, পিএইচ এর মানকে কমায় দিল এবং ধনাত্মক চার্জকে বাড়ায় দিল। এই পিএইচ মান কমে গেল, ভিতরে বেড়ে গেল, এই দুটোকে বলা হয় পিএইচ গ্রেডিয়েন্ট। এবং এই বাইরের দিকে পজিটিভ চার্জ বেশি হয়ে গেছে, যেহেতু এই পজিটিভ চার্জ আসছে, আর এখানে যেহেতু পজিটিভ চার্জ কমে গেছে, এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই দুটোকে একসাথে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটা তোমরা বই পড়ে দেখে নিবে। এটা যখন তৈরি হচ্ছে তখন এই বাহক যে প্রোটিন, এখানে যে প্রোটিন, আমরা একটু আগে বাহক মতবাদে বলছিলাম যে বাহক মতবাদে এই প্রোটিনগুলো যখন বাইরে থেকে ভিতরে যাবে তখন এক ধরনের বাহকের সাথে যুক্ত হয়। সেই বাহক প্রোটিনগুলো তখন এটার সাথে যে যুক্ত হবে, এই যে বাহক প্রোটিনগুলো তখন যুক্ত হলো, যুক্ত হয়ে কি করলো, এই বাহক প্রোটিন কি করলো, এই বাইরের তল থেকে ভিতরের তলে এই ক্যাটায়নগুলোকে দিয়ে দিল। এটা আবার ঠিক আগের জায়গায় ফেরত আনবে। তাহলে এইভাবে ক্যাটায়নটা পরিশোষণ হয়ে গেল। এরপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখন এই এনভায়রনমেন্ট যখন ক্যাটায়নগুলো বাইরের থেকে ভিতরে যখন যাবে তখন কিন্তু ওই যেটা ভিতরে থেকে বাইরে আসছিল ও কিন্তু আবার বাইরে থেকে ভিতরে চলে যেতে চায়। যখন সে চলে যেতে চায় তখন কি হবে, ও একা একা যেতে পারে না,
সেখানে অ্যানায়ন, অর্থাৎ এই যে এ মাইনাস অ্যানায়ন বোঝানো হয়েছে, এই অ্যানায়নকে সাথে করে নিয়ে যাবে, এই দুটো একসাথে চলে যাচ্ছে। এই কারণে এই মতবাদটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমরা এখানে চিত্র নিচে লিখব, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী আয়ন পরিশোষণ। আমি আরো একবার রিপিট করি যে তোমরা যদি এই প্রশ্নটা পারতে চাও, তুমি শুরুতেই এই 6টা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে। এই 6টা পয়েন্ট যদি তোমার মনে থাকে তাহলে তোমার এগুলো কিছুই চিন্তা করতে হবে না। প্রোটন পাম্প সৃষ্টি, প্রথমে এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট তৈরি হবে, যার ফলে হাইড্রোজেনগুলো বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে চলে গেল, সেটিকে বলা হয় প্রোটন পাম্প। যদি পরীক্ষায় আসে প্রোটন পাম্প কি, সেটিরও উত্তর তুমি দিতে পারবে। 2 নম্বরে চলে আসি, এটা যখন চলে আসলো তখন পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, একইভাবে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এবং পিএইচ গ্রেডিয়েন্ট এই দুটোকে একসাথে বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটা যখন হচ্ছে তখন এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হচ্ছে। এই বাহক প্রোটিনগুলো কি করছে, তখন এই ক্যাটায়নগুলোকে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে নিয়ে যাচ্ছে। যেভাবে ক্যাটায়ন পরিশোষণ হচ্ছে একইভাবে অ্যানায়ন পরিশোষণ হবে। তখন কি হবে, ওই যে পটাশিয়াম, ওই যে ধনাত্মকটা হাইড্রোজেনটা আবার বাইরের থেকে, হাইড্রোজেন আয়নটা তখন কি হবে, বাইরের থেকে আবার ভিতরে ঢুকতে চায়, কিন্তু সে একা একা ঢুকতে পারবে না। এই কারণে কি করবে, অ্যানায়নকে সাথে নিয়ে তারপরে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে যায়। যেহেতু এখানে এই অ্যানায়নটা একা একা যেতে পারছে না, কাউকে সাথে নিয়ে যেতে হচ্ছে, এই কারণে এই মতবাদটাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা, তো তারপরেও তোমরা এই ক্লাসটা আরো বারবার যদি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কি না। এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ আরেকটা মতবাদ পড়াবো, সেই মতবাদটার নাম লিখে নাও, সেটা হচ্ছে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ। দুটো কাজ করো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলো, আবারও বলো, আর একটা নাম লেখো, সেটা হচ্ছে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ। চলে আসি আমরা পরের মতবাদ, সেটা হচ্ছে যে আমাদের 3 নম্বর মতবাদ। 3 নম্বর মতবাদ হচ্ছে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ। এটা দ্বিতীয় বর্ষের অনেকেই এটা পারো না, তো আমার বিশ্বাস যে এটা একটু কঠিন মনে হলেও তোমরা এখন চেষ্টা করবা, খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করছি না। প্রোটিন লেসিথিন বাহক মতবাদ, এটা হচ্ছে বেনেট ক্লার্ক 1956 সালে এই মতবাদটি ব্যাখ্যা করেন বেনেট ক্লার্ক। আবারও খুব মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে যে চিত্রটা আমি আগে এঁকেছিলাম সেটা আবারও আঁকতে হবে, সহজ করে বোঝো। এটি হচ্ছে আমরা কি আঁকলাম, কোষ ঝিল্লি আঁকলাম। আমরা ঠিক আগের মতো বলবো যে এটি হচ্ছে বাইরের দ্রবণ, আবার এর পরেরটা আমরা বলবো কোষ অভ্যন্তর। একটা হচ্ছে বাইরের দ্রবণ আর একটা হচ্ছে কোষ অভ্যন্তর। এখন আমরা বলেছিলাম যে এই কোষ ঝিল্লির বাইরের এবং ভিতরের দুটো তল থাকে যেখানে আয়ন চলাচল করতে পারে, এটাকে আমরা বলবো বাইরের তল। একইভাবে এটাকে আমরা বলবো ভিতরের তল। তোমাদের আবারও একটু বলি যে এই বাইরের তল এবং ভিতরের তলগুলো দিয়ে বাহকগুলো যদি থাকে তাহলে তারা মুভ করতে পারে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যেতে পারে। কিন্তু আমরা আবারও বলেছিলাম যে এই মধ্যবর্তী একটা জায়গা থাকে যেটা হচ্ছে মুক্ত আয়ন চলাচলের জন্য অভেদ্য একটা জোন। তাহলে আবারও সেই একই কথা চলে আসছে, বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে কিভাবে যাবে। তো প্রথমে আমরা এখানে
অ্যানায়ন এবং ক্যাটায়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন বাইরের থেকে ভিতরে ঢুকছে সেটা দেখি। এ কি করবে, প্রথমে এই ভিতরে এখানে একটা যৌগের সাথে যে যুক্ত হবে সেই যৌগটার নাম হচ্ছে লেসিথিন। তাহলে তোমাদের এই পাশে তোমাদের একটু নোট নিতে হবে, নোট নিতে হবে হচ্ছে লেসিথিন কথাটা তোমার দরকার হবে। লেসিথিন, লেসিথিন হচ্ছে একটি প্রোটিন, লিপিড এবং প্রোটিন সমন্বিত একটা যৌগ, লিপোপ্রোটিন বলতে পারো। হ্যাঁ, এরকম একটা যৌগ এই লেসিথিনের সাথে যুক্ত হলো। লেসিথিনের সাথে যুক্ত হলো কি অ্যানায়ন, লেসিথিনের সাথে যুক্ত হলো ক্যাটায়ন। যুক্ত হয়ে এই ভিতরের তলে সে আয়ন লেসিথিন যৌগ গঠন করলো। আমরা যে আয়ন বাহক মতবাদ পড়েছিলাম সেই মতবাদে আমরা কোনো বাহকের নাম দিইনি, ওই মতবাদটার সাথে এই মতবাদটার পার্থক্য হচ্ছে এখানে শুধু নাম ব্যবহার করেছি। তাহলে এর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে আয়ন লেসিথিন যৌগ গঠন হলো। এইবার এ যখন এখান থেকে ভিতরের তলে ঢুকবে, এখন কিন্তু সে মুভ করতে পারবে, এখানে একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে লেসিথিনেজ। এই লেসিথিনেজ এনজাইমের সাথে যে এটি ভিতরে যে এর সাথে কিন্তু দুটোই আছে, অ্যানায়নও আছে, সাথে সাথে এও আছে, ক্যাটায়নও আছে। এই ভিতরে যে ওই যৌগটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আমরা একটা প্লাস চিহ্ন দিলাম, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা যৌগের নাম হচ্ছে কোলিন, আরেকটা যৌগের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে তোমাকে আরো একটু এখানে জানতে হবে, এখানে তোমাদের লেসিথিনেজ নামটা মনে রাখতে হবে, লেসিথিনেজ নাম মনে রাখতে হবে। একইভাবে কোলিন ও ফসফোটাইডিক অ্যাসিড সৃষ্টি করলো। এই কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি হলো। এর সাথে কোলিনের সাথে আছে অ্যানায়ন, এর সাথে হচ্ছে ক্যাটায়ন। এরপরে এই কোলিন কি করলো, এই অ্যানায়নটাকে বাইরের পরিবেশ থেকে ভিতরে দিয়ে দিল, আর এ কি করলো, ক্যাটায়নটাকে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে নিয়ে গেল। তাহলে দেখো প্রথম স্টেজ হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন লেসিথিনের সাথে যুক্ত হলো। দ্বিতীয়টা হচ্ছে এখানে লেখো, দ্বিতীয়টা হচ্ছে একটা আয়ন লেসিথিন বাহক কমপ্লেক্স যৌগ গঠন হলো। লেসিথিনের এনজাইমের প্রভাবে এটা ভেঙে গেল, ভেঙে যে একদিকে কোলিন তৈরি করলো, একদিকে ফসফোটাইডিক অ্যাসিড করলো। কোলিন কি করলো, অ্যানায়নটাকে ভিতরের তলে ছেড়ে দিল, বাইরে ভিতরে কোষের অভ্যন্তরে ছেড়ে দিল, আর ফসফোটাইডিক অ্যাসিড কি করলো, ক্যাটায়নটাকে ছেড়ে দিল, অর্থাৎ আয়ন প্রবেশ শেষ। এইবার বাকিটা কি হবে, বাকিটা হবে এখান থেকে একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে কোলিন এস্টারেজ। এমনকি এখানে কিছু শক্তিও ব্যয় হবে, এটিপি থেকে এখানে তৈরি হবে এডিপি, তৈরি হয়ে এই এখানে একটা যৌগ তৈরি হবে, সেই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কোলিন এখানে আবার দুটো পয়েন্ট তোমাদের জানতে হবে, একটা হচ্ছে কোলিন এস্টারেজ, আরেকটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন, এই অ্যাসিটাইল কোলিন কি করবে, এই বাইরের থেকে ভিতরে যখন আসবে, আসে পুনরায় আবার লেসিথিনে পরিণত হবে। তাহলে বাইরের পরিবেশ থেকে এই আয়নটা বাইরের পরিবেশ থেকে ভিতরে চলে গেল, একইভাবে এই লেসিথিনটা ঘুরে আয়ন ভিতরে দিয়ে আবার ভিতর থেকে আবার বাইরে চলে আসলো। এটাই হচ্ছে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ অনুযায়ী আয়ন পরিশোষণ। আমি
এটাকে আবার একটু রিপিট করব, তোমরা একটু খুব মনোযোগ দাও এবার। তো শুরু করি আমরা প্রোটিন লেসিথিন বাহক মতবাদ। এই মতবাদে বেনেট ক্লার্ক 1956 সালে এই মতবাদটি প্রবর্তন করেন। সেই মতবাদে বলা হচ্ছে যে আয়ন বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে যাবে, কি পদ্ধতিতে যাবে, সেটি হচ্ছে বাহকের মাধ্যমে যাবে। তো প্রথমে সেই বাহকটার নাম হচ্ছে লেসিথিন। প্রথমে অ্যানায়ন এবং ক্যাটায়ন কোষের যে বাইরের তল আছে সেই বাইরের তলে লেসিথিনের সাথে যুক্ত হলো। লেসিথিনের সাথে যুক্ত হয়ে এই ভিতরের তলেই আয়ন লেসিথিন একটা কমপ্লেক্স যৌগ তৈরি করলো। এই যৌগটা অবেদ্য তলে যে লেসিথিনেজ এনজাইমের দ্বারা ভেঙে গেল, ভেঙে যে সেটি ভিতরে যে কোলিন এবং ফসফোটাইরিক অ্যাসিড তৈরি করলো। এই ফসফোটাইরিক অ্যাসিড তৈরি করে কোলিন কি করলো, অ্যানায়নটাকে ভিতরের তল থেকে কোষের ভিতরে ছেড়ে দিল, আর ফসফোটাইরিক অ্যাসিড সেটা হচ্ছে পটাশিয়ামটাকে বা ক্যাটায়নটাকে ভিতরের তলে ছেড়ে দিল। এইভাবে বাইরের পরিবেশ থেকে আয়ন ভিতরের পরিবেশে পড়ো। একজন লিখছে যে স্যার সবগুলো একরকম লাগে। হ্যাঁ, একরকমই আয়ন বাহক মতবাদ, আর এটা তো সেম, এটা তো বাহক মতবাদ, শুধু এখানে লেসিথিনটাকে যোগ করতে হবে। লেসিথিন মধ্যবর্তী পর্যায়ে কিসে কিসে ভাঙছে সেটুখানি একটু মনে রাখতে হবে। উল্লেখ করি যে এখানে যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো অংশ থেকে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, ফলে তুমি যদি একটু খেয়াল করো তাহলে যে কোনোভাবেই তুমি এটা পারবে। আর এটি হচ্ছে কোষ ঝিল্লি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কোষ ঝিল্লি সেল। আশা করি বুঝতে পেরেছো। আমি একদম সর্বশেষ যে মতবাদটায় যাব সেটি হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। তো বলে রাখা মনে প্রয়োজন যে এই মতবাদটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি পরীক্ষায় আসে, এবং বলতে পারো যে অনেকটা জটিল। তো আমি চেষ্টা করব যে এই জায়গাটুকু সহজ করে দেওয়ার, এবং আশা করি যে তোমরা নিশ্চয়ই পারবে। তো এই মতবাদটা জানার আগে, আমার মতবাদটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ। এটি বিজ্ঞানী লুন্ডেগার্ড, নামটাও কঠিন, এটি 1933 সালে প্রবর্তন করেন। এই সালগুলো তোমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে, না রাখলেও চলবে। তো প্রথমে 1933 সালে লুন্ডেগার্ড একটি মতবাদ প্রবর্তন করেন, সেটির নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগার্ডের মতবাদ। 1940 সালে উনি এই মতবাদটা একটু চেঞ্জ করেন। 1955 সালে উনি লক্ষ্য করেন যেই যখন আয়ন পরিশোষণ হয় বা অ্যানায়ন পরিশোষণ হয় তখন শ্বসনের হার বৃদ্ধি পায়। এই আয়ন পরিশোষণের সময় শ্বসনের হার যে বৃদ্ধি পায়, এই কারণে এই মতবাদটাকে উনি বলেন অ্যানায়ন শ্বসন মতবাদ। সর্বশেষ 1960 সালে এখানে আরো একজন বিজ্ঞানী আছে, রবার্টসন, উনি চার্জ পৃথকীকরণের উপর গুরুত্ব দিয়ে এই মতবাদটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেন। যাই হোক, সমস্ত কিছু মিলে আমরা যেটা পড়বো সেটাকে হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগার্ডের মতবাদ। তো আসো আমরা এই মতবাদটা পড়তে যেয়ে আমরা কয়েকটা বিষয় একটু জেনে নিই। প্রথম হচ্ছে সাইটোক্রোমটা কি, কথাগুলো একটু মনোযোগ দাও। সাইটোক্রোম হচ্ছে একটি আয়রন গঠিত যৌগ, এটিকে বলতে পারো একটি কোএনজাইম বলতে পারো, অথবা এটিকে বলতে পারো সাইটোক্রোম অক্সিডেজ। এটি একটা কোএনজাইম। এই এনজাইমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এটি একটি আয়রন গঠিত যৌগ, এটির দুটো অংশের মধ্যে একটি হচ্ছে ফেরাস, একটি হচ্ছে ফেরিক। তো তোমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস একটু আলাদা করে। আমরা দেখলাম এই সাইটোক্রোমের দুটো দিক আছে, একটা হচ্ছে ফেরাস ফেরিক, একটা হচ্ছে ফেরাস। এখানে তোমাদের একটু ছোট্ট একটা জিনিস একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মতবাদে ইলেকট্রন স্থানান্তরের কথা বলা হয়েছে। এই ফেরাসটা এবং ফেরিকটার কাজ হচ্ছে, এই ফেরিকটা যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে হয়ে যায় হচ্ছে ফেরাস, এটা তোমরা জানো। ঠিক একইভাবে এই ফেরাসটা যখন ইলেকট্রন ত্যাগ করে
তখন সে হয়ে যায় ফেরিক। বুঝতে পেরেছো করে? এটা কেমিস্ট্রির ভাষা, এটা তোমরা নিশ্চয়ই ভালো বুঝবে। এরপরে এইটুখানি আমরা বুঝে নিলাম। এইবার আমরা চলে যাই এই লুন্ডেগার্ডের মতবাদ বা সাইটোক্রোম মতবাদের ছবিটা আঁকবো প্রথমে। তা আমি তোমাদেরকে বলি যে এই ছবিটা যদি তুমি ঠিকঠাক মতো আঁকতে পারো তা তুমি অর্ধেকটা পারলে, বাকিটা তোমার পরে হয়ে যাবে। তা ছবিটা যখন আঁকছি এটুখানি তোমার নিজের মতো করে আলাদা করে মনে রাখতে হবে। এটি কোনো লেকচারের অংশ না, এটা আমার নিজের মতো করে কথা। তো প্রথমে তুমি 3টা সাইটোক্রোম আঁকার চেষ্টা করো। 1 2 3, এই 3টা সাইটোক্রোম আমরা আঁকলাম। আমরা 4 জোড়া 1 2 3 4 জোড়া দিলাম, কিন্তু সাইটোক্রোম 3টা সাইটোক্রোম আমরা আঁকলাম। এইবার আমি তোমাদেরকে বলবো যে তুমি মনে করো একটা সময় তোমার মনে হলো তুমি বিল্ডিং এর উপর থেকে নিচে লাফ দেবা। ঠিক যথারীতি তুমি বিল্ডিং এর উচ্চতা থেকে নিচে লাফ দিলে। আমি এটা ছবিতে দেখাই দিলাম যে তুমি উপর থেকে নিচে লাফ দিচ্ছ। এই জিনিসগুলো এই কারণে খেয়াল করতে হবে যে যে কোনো একটা জায়গা যদি তোমার ভুল হয়ে যায় পুরো প্রক্রিয়াটা ভুল হয়ে যাবে। শুরুতেই আমি ছবিটা আঁকা শিখাই, তারপরে বাকিটা আমি দেখাবো। এরপরে তুমি লাফ দেওয়ার পরে দেখলে, একটু সামনের দিকে হেঁটে যে দেখলে যে তোমার কিছুই হয়নি, তুমি আবারও নিচের থেকে উপরে উঠলে। এখন নিচের থেকে উপরে দেখালাম। আবার তোমার মনে হলো যে একবার পারিনি তো কি হয়েছে, একবার না পারলে আমি তো আরেকবার দেখতে পারি। আবার এই দিক দিয়ে ঘুরে তুমি আবারও আরেকটা লাফ দিলে। অনেক 10 তলা বিল্ডিং থেকে তুমি লাফ দিলে, দিয়ে দেখলে তারপরেও তোমার কিছু হয়নি। একদম সর্বশেষ দেখলে তোমার কিছু হয়নি, তুমি আবারও উপরে উঠলে। যখন তুমি উপরে উঠলে তখন দেখলে তোমার স্বপ্ন ভেঙে গেছে। অর্থাৎ এতক্ষণ যা আমি বললাম, প্রথমে লাফ, তারপরে ওঠা, তারপরে নিচে নামা, তারপরে উপরে ওঠা, এটা তোমার স্বপ্নে ঘটেছে। এই পুরো ঘটনাটা ঘটছে হচ্ছে কোর ঝিল্লির মধ্যে। এই কারণে আমরা এটুকানিকে লিখব বাইরের দ্রবণ, আর এটাকে আমরা লিখব কোষাভ্যন্তর। ঠিক যে একটু আগে বলেছিলে যে সবগুলো একই রকম লাগে, আসলেই তো তাই। আমরা তো সবগুলো একই টপিকই পড়ছি যে কিভাবে কোর ঝিল্লির বাইরে থেকে কোর ঝিল্লির ভিতরে প্রবেশ করে। তো যথারীতি আমাদের আর একটা জিনিস আমাদের লিখতে হবে যে বাইরের, এইটা হচ্ছে বাইরের তল, আর ঠিক একইভাবে এটা হচ্ছে ভিতরের তল। চিত্রের নামটা আমরা লিখে নিই, সাইটোক্রোম পাম মতবাদ অনুযায়ী আয়ন পরিশোষণ। আচ্ছা, এইটুকুনি শেষ করলাম। তো সাইটোক্রোমটা এখানে একটা না, 3টা, একটার পর একটা সাইটোক্রোম একটার সাথে একটা যুক্ত হয়ে একটা সাইটোক্রোম চেইন তৈরি করে। তা আমরা সাইটোক্রোম 3টার নাম দিলাম। প্রথম সাইটোক্রোম এ, তারপরটা আছে সাইটোক্রোম সি, তারপর আছে সাইটোক্রোম বি। তো তোমরা মনে রাখবা এ ইকুয়াল টু তুমি অ্যাডাল্ট। এখন তুমি অ্যাডাল্ট যদি মনে করো, তা তার কিছু বছর আগে তুমি ছিলে চাইল্ড, সিতে হচ্ছে চাইল্ড, আর তার কিছু আগে তুমি ছিলে হচ্ছে বেবি। তাহলে তুমি যদি অ্যাডাল্ট, চাইল্ড, বেবি মনে রাখো, তাহলে 3টা সাইটোক্রোমের নাম মনে থাকবে। তুমি কোনো অবস্থাতে এ বি সি লিখতে পারবা না, উল্টো করতে পারবা না। আবার তুমি যদি এদিক থেকে চিন্তা করো, তা প্রথমে তুমি জন্ম যখন নিয়েছো তখন বেবি ছিলে, তারপরে চাইল্ড হয়েছো, তারপরে এখন তুমি অ্যাডাল্ট আছো। তাহলে আমরা এইটুকুনি শিখলাম। এরপরে এটি হচ্ছে একটি আয়রন গঠিত, এটা একটা সাইটোক্রোম, এটি একটা সাইটোক্রোম, এটি একটা সাইটোক্রোম। তা আমরা সাইটোক্রোমটা আগে ঠিক করি। এটির এখান থেকে আমরা ফেরাস দিয়ে শুরু করব। এখানে যদি ফেরাস হয় অবশ্যই এখানে হবে ফেরিক, এখানে যদি ফেরিক হয় এখানে হবে ফেরাস, এখানে হবে ফেরিক। ঠিক একইভাবে এখানে যদি ফেরাস হয় এখানে হবে ফেরিক, এখানে হবে ফেরাস। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই মতবাদে আমরা দুটো জিনিস দেখাবো। অ্যানায়নকে আমরা এ মাইনাস দিয়ে প্রকাশ করব, আর ক্যাটায়নকে এম প্লাস দ্বারা প্রকাশ করব। এখানে
এ মাইনাস হচ্ছে অ্যানায়ন, এম প্লাস হচ্ছে ক্যাটায়ন দ্বারা প্রকাশ করব। এই অ্যানায়ন যার যোজনী যত বা যার কাছে যতগুলো প্লাস আছে তার কাছে ততগুলো অ্যানায়ন আছে। কেমন, এখানে হবে হচ্ছে 3m সরি 2a মাইনাস 3a মাইনাস 2a মাইনাস, এখানে হবে 3a মাইনাস 2a মাইনাস 3a মাইনাস। আমাদের চিত্র আঁকা মোটামুটি শেষ। আমরা এতটুকুনি একটু আরেকবার রিপিট করি। প্রথমে আমরা তিনটা সাইটোক্রোম আঁকলাম, এ সি বি, তার ফেরাস এবং ফেরিক অবস্থা আছে, তার সাথে কয়টা অ্যানায়ন আছে সেটা আমরা দেখলাম। এইবার আমরা মূল থিওরিতে ফিরে যাব। আমরা এই পাশে কয়েকটা নোট, কয়েকটা পয়েন্ট একটু লিখে ফেলি, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমি বলি এটা কারো কাছেই কঠিন মনে হবে না, একদম সহজ মনে হবে। এক নাম্বার হচ্ছে এখানে একটা পয়েন্ট হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। দুই নাম্বার হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। তিন নাম্বার হচ্ছে পানি তৈরি। চার নাম্বার হচ্ছে অ্যানায়ন পরিবহন। পাঁচ নাম্বার হচ্ছে ক্যাটায়ন এখন তোমরা বলো যে এই চিত্রটা যদি আঁকতে পারো, এই পাঁচটা পয়েন্ট কি তুমি মনে রাখতে পারবা না? আমরা মূল টপিকে আমরা ফিরে যাচ্ছি, আমরা মূল ঘটনায় আমরা বলছি, শুরু করছি। প্রথমে হচ্ছে এই ভিতরের তলে একটা বিক্রিয়া হবে। আমি এই ভিতরের তলটা একটু নিচে লিখি। তো সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেস বিক্রিয়াটা হচ্ছে এমন যে হাইড্রোজেন যদি ভাঙে তাহলে তৈরি হবে হচ্ছে ইলেকট্রন প্লাস প্রোটন। এই হাইড্রোজেন ভেঙে ইলেকট্রন প্রোটনের প্রক্রিয়াকে বলা হয় ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। এখানে তাই হলো, এখানে হাইড্রোজেন তৈরি হলো, আমি সংখ্যাটা দেখালাম না, আর এইদিকে তৈরি হলো হচ্ছে ইলেকট্রন তৈরি হলো। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা যে ভিতরের তলে একটি ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হয় এবং এই ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে ইলেকট্রন এবং প্রোটন তৈরি হয়। এই কথাটুকু বলা সম্ভব কি না? আশা করি সম্ভব। এইবার এই ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হলে এই ইলেকট্রনটা ভিতরের তল থেকে কোথায় যাবে? প্রথমে যাবে হচ্ছে সাইটোক্রোম বি এর কাছে। এখন এই সাইটোক্রোম বি এর তো আবার দুইটা জায়গা আছে, একটা ফেরাস একটা ফেরিক। কার কাছে যাবে? তো আমি শুরুতে তোমাদেরকে শিখিয়েছিলাম যে Fe+++ ফেরাস, তার সাথে যোগ হবে ইলেকট্রন, হলে কি হবে? ও ফেরাসে পরিণত হবে। এখন যদি তোমরা বলো যে এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হতে পারে না। অবশ্যই ইলেকট্রন সবসময় ফেরিকের সাথে যুক্ত হবে। ফেরিকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ফেরাসটা ইলেকট্রন ছাড়তে পারে। তো প্রথমে এই ফেরিকটা ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রনটা সাইটোক্রোমের চেইনে চলে গেল, চেইনে যে এর কাছে চলে আসলো। এই বিক্রিয়াটা এর কাছে যখন চলে আসলো, এই কি করলো? এই ফেরিকটা কি করলো? এই ফেরিকটা আবার ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল ফেরাসে পরিণত হলো। এ যখন ইলেকট্রন গ্রহণ করছে তখন হয়ে গেছে দেখো ফেরাস। এখন এই ফেরাসটা কি করবে? এই ফেরাসটা করবে হচ্ছে ও আবার ইলেকট্রন ছেড়ে দেবে। আমি আবারও বলি, এখানে তোমাকে মনে রাখতে হবে ফেরিকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ফেরাসটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এবং ফেরাসটা যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন কি হবে? ও ফেরিকে পরিণত হয়ে গেল। তাহলে সাইটোক্রোম বি এর ঘটনা শেষ। এইবার ওই ইলেকট্রনটা এখান থেকে যে ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা কোথায় যাবে? এদিকে যাবে না এদিকে যাবে না এদিকে যাবে না, কোথায় যাবে? অবশ্যই পার্শ্ববর্তী সাইটোক্রোমে যাবে, কারণ সাইটোক্রোমগুলো একটা চেইনের আকারে অবস্থান করছে। যখন এখানে যাবে তখন ইলেকট্রনটা আবার এর কাছে আসবে। এ যখন ইলেকট্রনটা আবার গ্রহণ করবে তখন এটা হয়ে যাবে আবার, এ যখন ছেড়ে দিবে তখন এই সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন চলে আসবে সাইটোক্রোম এ তে। সাইটোক্রোম এ তে এই ফেরিকের কাছে আসবে, ফেরিক থেকে ও যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন ও হয়ে যাবে ফেরাস। যখন ফেরাস হয়ে যাবে, এই ফেরাসের কাছ থেকে যখন ইলেকট্রনটা একদম সর্বশেষ পর্যায়ে ফেরাস যখন ইলেকট্রন ছেড়ে দিল, তখন আমরা যে 2 নম্বর পয়েন্টটা বলছি, ইলেকট্রন ভিতরের তল থেকে বাইরের তলে চলে আসলো। তুমি যদি
এই কথাটা ছোট করতে চাও তাহলে বলবে যে ভিতরের তলে যে ইলেকট্রন চলে যায় সেই ইলেকট্রনটি সাইটোক্রোম চেইনে প্রবেশ করে এবং সাইটোক্রোম বি সি হয়ে সাইটোক্রোম এ হয়ে বাইরের তলে চলে আসে। এখন আমি তোমাদেরকে বলেছি যে ইলেকট্রন কিভাবে ভিতরের তলে থেকে একটার পর একটা আস্তে আস্তে বাইরের তলে আসলো। 3 নম্বর পয়েন্ট দেখো, এই ইলেকট্রন যখন বাইরের তলে আসলো ও তো নিশ্চয়ই বসে থাকবে না, ওই ইলেকট্রনের সাথে যোগ হবে কি প্রোটন। এই ইলেকট্রনের সাথে যোগ হলো কি প্রোটন যোগ হলো, আবারও প্রোটন যোগ হলো, ইলেকট্রন প্রোটন এবং এই বাইরের পরিবেশ থেকে 1/4 অক্সিজেন যুক্ত হলো, যুক্ত হয়ে এখানে হাফ অণু পানি তৈরি করে দিয়ে সেই পানিটা বাইরে বের করে দিল। আবারও বলি, যখন ইলেকট্রন এই বাইরে আসলো তো এ তিনটা কাজ করবে। এই ইলেকট্রনের স্থানান্তর পানি তৈরি হবে তিনটা, পানি তৈরি করার ক্ষেত্রে কি হবে ইলেকট্রন যোগ প্রোটন যোগ অক্সিজেন মিলে হবে হচ্ছে পানি। তো এটুকুনি তুমি নিশ্চয়ই পারবে, এই পানি তৈরি হয় পানিটা বাইরে চলে আসলো। এখন মূল জায়গা যেটা সেটা হচ্ছে অ্যানায়ন পরিবহন। তুমি এখানে একটু খেয়াল করো, মূল জায়গা হচ্ছে এতটুকু বুঝতে পারলে হবে। আমরা এতক্ষণ বুঝেছি এখানে ইলেকট্রন কিভাবে গৃহীত হয়, এখন বুঝতে হবে এই জায়গাটা যখন ও ইলেকট্রনটা ছেড়ে দিবে তখন ও তো হয়ে যাবে ফেরিক। ফেরিক যখন হবে তখন এই জায়গায় সে একটা অ্যানায়ন নিয়ে নেবে। একটা অ্যানায়ন যখন নিয়ে নেবে সেই অ্যানায়নটা কোথা থেকে আসবে, এই যে বাইরের তল থেকে অ্যানায়নটা এই যে সাইটোক্রোম চেইনে তখন ঢুকবে। অর্থাৎ এ যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন একটা করে অ্যানায়ন বাইরের পরিবেশ থেকে ভিতরে ঢুকে গেল। ওই যে ঢুকে গেল সেই অ্যানায়নটা এই যে জায়গায় দেখো এখানে যখন ছিল ফেরিক, ও যখন ইলেকট্রন গ্রহণ করছে এর কাছে ছিল 3টা অ্যানায়ন ছিল। ও যখন ইলেকট্রন গ্রহণ করছে তখন এ হয়ে গেছে ফেরাস, 2টা অ্যানায়ন হয়ে গেছে ওর কাছে। আর একটা কি হবে অ্যানায়ন পরে ওর সাথে আলাদা অতিরিক্ত অ্যানায়ন থেকে যাবে। সেই অ্যানায়নটা কি হবে, এই অ্যানায়নটা বাইরের পরিবেশ থেকে আস্তে আস্তে ভিতরের পরিবেশে চলে গেল, অ্যানায়ন চলে গেল। এইবার অ্যানায়ন যখন চলে গেল তখন আমাদের কাজ শেষ। ডিহাইড্রোজেনের বিক্রিয়া হলো, ইলেকট্রন বাইরের থেকে ভিতর থেকে বাইরে আসলো, অ্যানায়ন ভিতর থেকে বাইরের থেকে ভিতরে গেল, এরপরে পানি তৈরি হলো এবং সমস্ত প্রক্রিয়া শেষে আমাদের অ্যানায়ন এইরকম বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যানায়ন বাইরের থেকে এখান থেকে আস্তে আস্তে অনেক অ্যানায়ন বাইরের থেকে ভিতরে যেতে থাকবে। অ্যানায়ন যখন যাবে তখন একইভাবে ক্যাটায়নটাও যাবে। ক্যাটায়নটা হচ্ছে M+, এই M+টা হচ্ছে বাইরের তল থেকে আস্তে আস্তে ভিতরে পড়ে যাবে। তবে এই ক্যাটায়ন শোষণের পদ্ধতিটা হচ্ছে নিষ্ক্রিয় ভাবে যাবে। এই হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ কিভাবে বাইরের পরিবেশ থেকে অ্যানায়ন এবং ক্যাটায়ন বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে গেল। আমি এই টপিকটা আরো 2বার বলবো, তোমরা আরেকবার একটু খেয়াল করো। সবাই 1 মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। বিজ্ঞানী লুন্ডেগড় 1933 সালে যে মতবাদ উপস্থাপন করেন সেটি সাইটোক্রোম পাম্প মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুসারে সাইটোক্রোম চেইনের মাধ্যমে আয়ন পরিশোষণ ঘটে। শুরুতে কি হচ্ছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া, এই সাইটোক্রোমের ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হলো। সেই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া কি হলো, ইলেকট্রন তৈরি হলো, প্রোটন তৈরি হলো। সেই ইলেকট্রন সাইটোক্রোম চেইনে প্রবেশ করলো। সাইটোক্রোম চেইন থেকে প্রথমে ইলেকট্রন চলে যাবে ফেরিকের কাছে। ফেরিকের কাছে যখন ইলেকট্রন গেল, ফেরিক থেকে ইলেকট্রন গ্রহণ করে সে হলো ফেরাস। এর সাথে সাথে সাইটোক্রোম বি থেকে ইলেকট্রন সাইটোক্রোম সি তে, সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এ তে। এই ইলেকট্রনটা যখন ফেরাস থেকে বাইরের তলে চলে আসে তখন বাইরের পরিবেশ থেকে 1/4 অক্সিজেন নিয়ে ইলেকট্রন প্রোটন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে পানিটা বাইরের পরিবেশে ছেড়ে দিল। এইবার পানিটা যখন বাইরের পরিবেশে দিল তখন কি হলো, যখন ফেরাস যখন ইলেকট্রনটা ছাড়লো তখন একটা করে অ্যানায়ন বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশ দিল, সেটা আবার বিক্রিয়ার শেষের দিকে যেয়ে সে ছেড়ে দিল। এই প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে অ্যানায়ন প্রবেশ করে। এখন যখন অ্যানায়ন আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে সেটাকে সাম্যাবস্থায় আনার জন্য সে ক্যাটায়নটাও বাইরের পরিবেশ থেকে আস্তে আস্তে ভিতরের পরিবেশে চলে যাবে। এটি হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এটির একটা সহজ ভার্সন আছে, সেটা যদি আগামী ক্লাসে যদি সুযোগ হয় তো আমি তোমাদেরকে সেই সহজ ভার্সনটা
দিয়ে দেব, আরো সহজ করে একদম ইজিলি বলা যায়, কিন্তু এটা হচ্ছে পূর্ণাঙ্গ আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা করে দেব। আর আমি যে এই দুটো ক্লাসে যে লেকচার তোমাদেরকে বললাম সেই লেকচারগুলো শিটগুলো আমি দিয়ে দিব, তোমরা সেই লেকচারগুলো ফলো করবে। আমি শুরুতে বলি যে প্রথম অংশটা একটু অন্যরকম, এই কারণে এই অংশটি তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা এই প্রথম দুটো ক্লাসে আমরা প্রাথমিক আলোচনা শেষ করলাম এবং খনিজ লবণ পরিশোষণ শেষ করলাম। এর পরবর্তী দিন আমরা পরবর্তী টপিকে চলে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পেরে থাকো তো আমার চেষ্টা সার্থক হবে এবং তোমরা এই ক্লাসগুলো আরও অনেক বেশি দেখবে। যদি দেখো তাহলে তোমাদের কাজে লাগবে। এরই সাথে সাথে আমার ক্লাস শেষ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আর কয়েকটা দিন পরেই আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবো। আমরা আবারও ক্যাম্পাসে মনের মতো করে আমরা ঘুরে বেড়াতে পারবো, আবারও আমরা মুক্তভাবে ছুটে বেড়াতে পারবো। আমাদের এই বয়সটা হচ্ছে ছুটে বেড়ানো, তোমাদের এই বয়সটা হচ্ছে ছুটে বেড়ানোর সময়। এই সময় কখনো কোনো বন্দী হয়ে থাকার কথা না, কিন্তু তোমরা দায়িত্ব নিয়ে তোমরা যে বাসায় বন্দী আছো এটা তোমাদের জন্য অনেক ভালো খবর এবং এটা যদি আরও কয়েকটা দিন থাকতে পারো আশা করি আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নাজমা রহমান গান শোনানোর কথা বলছে, তো আমি প্রত্যেকটা ক্লাসে যেহেতু একটা করে গান শোনানোর চেষ্টা করেছি, তো আজকেও একটু শোনাই। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। সবাইকে ধন্যবাদ।